নমস্কার, আমি ময়ূক রঞ্জন ঘোষ। শুরু করছি কথা হোক। কথা আজ হবে তিনটে রাজ্য নিয়ে। কথা আজ হবে 2050 সালের মধ্যে নাকি তিনটে রাজ্য ভারত থেকে বিচ্ছিন্ন হয়ে যেতে পারে এবং বাংলা নাকি ভারত থেকে বিচ্ছিন্ন হয়ে যেতে পারে। হিমন্ত বিশ্ব শর্মার এই কথা ধরে আজ কথা হবে এবং এটা নিয়েই আজ চলুন আমাদের যারা অতিথিরা রয়েছেন তাদের সাথে কথা বলি যে বাংলা কি ভারত থেকে বিচ্ছিন্ন হয়ে যেতে পারে, হিন্দু বাঙালি কি আবার অস্তিত্ব সংকটে পড়বে, না গোটাটাই কষ্ট কল্পনা, গোটাটাই অলিক কল্পনা বিজেপির। চলুন। এবং আমাদের সঙ্গে যারা এই মুহূর্তে রয়েছেন তাদের সাথে আলাপ করিয়ে দিই। একদম ডান দিকে রয়েছেন শ্রমিক ভট্টাচার্য, রাজ্যসভার সাংসদ, বিজেপির মুখপাত্র। তার পাশেই রয়েছেন জিষ্ণু বসু, গবেষক এবং দীর্ঘদিন ধরে দক্ষিণপন্থী রাজনীতি তা নিয়ে লেখালেখি করছেন এবং সক্রিয়ভাবে তিনি কাজ করছেন। রয়েছেন তন্ময় ভট্টাচার্য, সিপিআইএম নেতা এবং দীর্ঘদিন ধরে টেলিভিশনে একের পর এক বিষয় নিয়ে তিনি সিপিআইএমের হয়ে বা বামপন্থীদের কথা বলেন। অপরদিকে রয়েছেন সুমন রায়চৌধুরী, কংগ্রেস মুখপাত্র থাকার পাশাপাশি দীর্ঘদিন ধরে তিনি একটি স্ট্যান্ড পয়েন্ট নিয়ে আছেন, যে স্ট্যান্ড পয়েন্টটা হয়তো অনেক সময় তারই যারা হাইকমান্ড তাদের না পছন্দ হতে পারে। তার ঠিক পাশে রয়েছে কাশেম আলী, রাজনৈতিক কর্মী বসিরহাটে, এবং রয়েছেন সৌরভপ্রিয় দত্ত, রাজনৈতিক কর্মী, দমদমের মানুষ এবং তার পাশাপাশি শাসক দলের সমর্থক। আমি প্রত্যেকের কাছেই যাব, কিন্তু তার আগে একবার বলে দিতে চাই যে আমরা কেন হঠাৎ করে এতটা আগ্রাসীভাবে এই কাভারেজটা করছি। লাগাতার এই যে বাকি প্রত্যেকটা খবরের মাঝে মাঝে আমরা এই হিমন্ত বিশ্ব শর্মা এবং শুভেন্দু অধিকারী যে বিতর্কটা উস্কে দিলেন এবং তথ্য নির্ভরভাবে, সেটা নিয়ে কথা হওয়া প্রয়োজন এবং কথা হোক তা নিয়ে। এবং শুধু কথা তো রাজনৈতিক ব্যক্তিদের সাথে হবে না, আপনার সাথেও আমার কথা হবে। আপনারা যারা সোশ্যাল মিডিয়াতে আমাকে দেখছেন, টেলিভিশনে দেখছেন, আপনারা লাইভ আমার সাথে কথা বলতে পারেন, কমেন্ট করতে পারেন। এবং তার পাশাপাশি যারা এই মুহূর্তে অর্থাৎ রিপাবলিক বাংলা কথা হোকে যারা দর্শক আমার সঙ্গে আজ উপস্থিত হয়েছেন, আপনাদেরও সুযোগ আছে কথা হোক লাইভ দেখার এবং তার পাশাপাশি কথা হোকে অংশগ্রহণ করার, মানুষের কণ্ঠস্বর হিসাবে। আজ যারা আমার সঙ্গে রয়েছেন, যে চারজন মানুষের কণ্ঠস্বর হিসাবে, তাদের সাথে একবার সরাসরি আলাপ করিয়ে নেব। আমার স্টুডিও 2 থেকে রয়েছেন সরঞ্জিত বসু, বায়োসায়েন্স নিয়ে পড়াশোনা করেন, বর্তমানে প্রাইমারি স্কুলের শিক্ষক। 2014 টেট পাশ করেও বহুদিন লড়াইয়ে বসে থেকে চাকরি পান। বর্তমানে আগামীর ভবিষ্যৎ নিয়ে তিনি চিন্তিত এবং বাংলা নিয়ে চিন্তিত। তার পাশেই এই মুহূর্তে আমরা যাদের পাচ্ছি তাদের মধ্যে একজন হচ্ছে দেবজ্যোতি সিংহ রায়, পলিটিক্যাল সায়েন্স নিয়ে মাস্টার্স ডিগ্রি করার পর আইন নিয়ে পড়াশোনা শুরু করেছেন। এছাড়া নার্সিং এবং অন্যান্য যে সমস্ত ব্যবসা রয়েছে তাতে কাজ করার চেষ্টা করছেন। ফুটবল, হর্স রাইডিং এই সমস্ত কিছু পছন্দ করেন। ডক্টর হিমানিশ চক্রবর্তী রয়েছেন, বিগত 25 বছর ধরে দন্ত চিকিৎসার সঙ্গে যুক্ত রয়েছেন, বিগত 20 বছর ধরে বিভিন্ন ভলেন্টারি সার্ভিস তার সাথে যুক্ত রয়েছেন। হবি বা নেশা বলা যায় গিটার বাজানো, বাংলা লোকগানের নিজস্ব দল রয়েছে। রুমা নন্দন রয়েছেন তার পাশেই বাবার পথপ্রদর্শক হিসেবে সোশ্যাল অ্যাক্টিভিটিস করেন। বনেদি বাড়ির বহু বছরের দুর্গাপুজোর আয়োজন থেকে সাধারণ মানুষের পাশে থাকতে ভালোবাসা, এটা রুমা দেবী তিনি পছন্দ করেন। আজ এসেছেন কথা হোকের মঞ্চে। আমি প্রত্যেকের কাছে যাব, কিন্তু যে বিষয়টা হলো উদ্বাস্তু হয়ে যাওয়ার বিষয়, যে বিষয়টা হলো গৃহহীন হয়ে যাওয়ার বিষয়, এবং যে বিষয়টা ছিন্নমূল হয়ে যাওয়া, আগামী 25 বছরের মধ্যে হিন্দু বাঙালিরা নাকি ছিন্নমূল হয়ে যাবে, তার মূল যে যুক্তিটা হিমন্ত বিশ্ব শর্মা দিচ্ছেন। এবং তিনটে রাজ্য ভারত থেকে বিচ্ছিন্ন হয়ে যেতে পারে, অসম, বাংলা এবং ঝাড়খণ্ড, এবং তারপরে ত্রিপুরায় ধিকি ধিকি জ্বলতে পারে সে এক নতুন আগুন। আমি জিষ্ণু বসুর কাছে শুরুতেই যাব। রাজনৈতিকভাবে বিজেপি কি বলেছেন এবং বিজেপি বিরোধী দলেরা কি বলবেন, সেটা রাজনৈতিক নেতারা এখানে আছেন, সেই নেতৃত্বের কাছ থেকে আমরা শুনব। আমি একজন বাঙালি হিন্দু হিসেবে বলতে পারি যে বাঙালি হিন্দু নিশ্চিহ্ন হয়ে যাওয়ার পথে। আমার কাছে একটি বইয়ের থেকে নিয়ে আসা এই পশ্চিমবাংলার হিসেব আছে। বিমল প্রামাণিক বহুদিন ধরে এই ডেমোগ্রাফির ওপরে গবেষণা করছিলেন, 2021 সালে বইটা লিখেছেন হিন্দু ডিসেন্ডেন্ট। তার মধ্যে দার্জিলিং থেকে শুরু করে দক্ষিণ 24 পরগনা 17টা জেলার 1951 সালে মানে আদমশুমারি হওয়ার পরে হিসেব থেকে 74 সালে কি আছে, 91 সালে কি আছে,
2011 সালের হিসেব আছে। একমাত্র মুর্শিদাবাদ জেলা বাদ দিয়ে বাকি সবকটা জেলায় হিন্দুর জনসংখ্যার অনুপাত কমেছে। কমেছে মানে কতগুলো জায়গায় ভয়াবহভাবে কমেছে। আমি উত্তর দিনাজপুরেরটা বলছি। উত্তর দিনাজপুরে 1951 সালে ছিল 69.30%। সেটা 2011 সালের যে সেন্সাস, যে আদমশুমারি, তাতে 49.92% হয়েছে। তাই প্রত্যেকটা জায়গায় পশ্চিমবাংলায়, আমার পূর্ব বাংলারও হিসেব আছে, কারণ ওটা যেটা করেছিলেন তারা করেছিলেন সেন্টার ফর রিসার্চ ইন ইন্দো বাংলাদেশ রিলেশনস। পূর্ব বাংলার হিসেবটা শুনলে আপনার কান্না পাবে, তার জন্য পূর্ব বাংলার কথাটা বলছি না, আপনারা জানেন। বাংলা মানে কোন বাংলা? পূর্ব বাংলার মধ্যে পূর্ব দিনাজপুরের আছে, রংপুর আছে, ময়মনসিংহ। পূর্ব বাংলা বলে কি কোনো দেশ বা কোনো রাজ্য আছে? বাংলাদেশ বর্তমান মানে পূর্ব বাংলা। আমি পূর্ব বাংলা এর জন্যই বলছি, আমার কাছে আরেকটা লিস্ট আছে ভারতবর্ষের স্বাধীনতা সংগ্রামে যারা ফাঁসি গিয়েছিলেন তাদের লিস্ট। তাদের মধ্যে বাংলার লোকই বেশি ফাঁসি যারা গিয়েছিলেন। 41 জনের মধ্যে পূর্ব বাংলা, যের জন্য আমি পূর্ব বাংলা বলছি বাংলাদেশ না বলে, পূর্ব বাংলার মানুষ আছেন 29 জন 41 জনের মধ্যে। আমার ভারতবর্ষকে স্বাধীন করার জন্য যাদের আপনি পূর্ব বাংলা বলে বাংলাদেশ বলতে বারণ করছেন, সেখানকার মানুষেরা, সেখানকার হিন্দু, বাংলাভাষী হিন্দুরা 29 জন, সব বাংলাভাষী হিন্দুর নাম আছে। তাই এই যে সংখ্যা, এটা থেকে একটা জিনিস খুব পরিষ্কার, এই যে বাংলা মানে 1941 সালে যদি আদমশুমারি দেখেন, তাহলে আজকের পূর্ব বাংলা মানে বাংলাদেশ এবং আজকের পশ্চিমবঙ্গ, এই মিলিয়ে যে ভূভাগ, এই ভূখণ্ডের মধ্যে হিন্দু বাঙালির আনুপাতিক সংখ্যা মানে প্রিন্সলি স্টেটগুলো মিলিয়ে 48% মতো ছিল। এই 80 বছরে 20% জনসংখ্যা হিন্দু বাঙালির কমে গেছে। এই হিসেবে যদি কমে, আজ থেকে 250 বছর আগে রামমোহন এসেছিলেন, 250 বছর, এটা জিওমেট্রিক প্রোগ্রেশন বলে, তার মধ্যে কিছু কারেকশন ফ্যাক্টর থাকবে, এটা তো অঙ্ক নয়, সামাজিক বিষয়। তাহলে 2.36% হবে হিন্দু বাঙালি এই ভূখণ্ডের মধ্যে। বেশ, আপনার সময় শেষ। আমি একদম অন্যদিকে যারা রয়েছেন তাদের সাথে কথা বলবো। একদম শুরুতেই আমি সুমন রায়চৌধুরীর কাছে যেতে চাই, কারণ কংগ্রেসের এতে অনেকটাই ভূমিকা আছে বলে দীর্ঘদিন ধরে যারা, শুধুমাত্র বিজেপি নয় সুমনদা, অনেকেই এটা বলেন যে আপনারা আসলে বিশ্বজুড়েই আপনাদের ভাবনা চিন্তা বা নেহরুবিয়ান যে ফিলোসফি, সেই ফিলোসফির একটা বড় খেসারত কিন্তু হিন্দু বাঙালি বা হিন্দুদের ভারতবর্ষে দিতে হয়েছে। মানে কোথাও মনে হচ্ছে না যে নিউট্রালিটির জায়গা থেকে আপনি আজকে কথাকে আগামী 3 মিনিট কথা বলবেন? সুমনদা, একটু আগে জিষ্ণুবাবু বলছিলেন এবং উনি অবশ্যই তথ্য দিয়ে বলেছেন, সেটা আমরা সকলে শুনেছি। কিন্তু আমার মূল প্রশ্ন একটা, হিন্দু বাঙালি জনসংখ্যা কমাটা সমস্যা, না অবৈধ অনুপ্রবেশ যেগুলো মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার পশ্চিমবঙ্গে ইনস্টিগেট করছে, সেইটাকে আপনারা পয়েন্ট আউট করবেন? দেখুন, এটা তো আমাদের ঘোষিত নীতি। কংগ্রেস জাতীয় সংহতি এবং সেকুলারিজমে বিশ্বাস করে। আমাদের কাছে কোন ধর্মের জনসংখ্যা কমলো, কোন ধরনের জনসংখ্যা বাড়লো, সেটার চেয়েও বড় কথা হচ্ছে কাদের আমরা অবৈধভাবে বর্ডারের এদিকে এনেছি, এনে তাদের রাজনৈতিক কর্মকাণ্ডে ব্যবহার করেছি, দুর্নীতির সঙ্গে যুক্ত করেছি, তাদের অবৈধভাবে রেশন কার্ড, ভোটার কার্ড, প্যান কার্ড করে দিয়েছি, এবং সেটা কোন রাজনৈতিক দল করেছে। আমার মনে হয় ফোকাসটা সেই দিকে যাওয়া উচিত। 1 নম্বর কথা, আমিও চাই ব্যক্তিগত স্তরে একজন কংগ্রেস কর্মী হিসাবে কোনো ধরনের অবৈধ অনুপ্রবেশ সমর্থন করি না। আমি একজন বাংলার নিবাসী, ভারতবর্ষের একজন নাগরিক এবং আমি একজন দেশভক্ত। আমি কোনোভাবে এই ধরনের অনুপ্রবেশ যেসব রাজনৈতিক দল ইনস্টিগেট করছে, আমি তাদের তীব্র বিরোধিতা করি। আরও একটা প্রশ্ন আমি জিষ্ণুবাবুকে অ্যাড্রেস করেই করছি, কারণ উনি প্রথম বক্তা ছিলেন। দেখুন, গত 5 বছর ধরে যখনই জনবিন্যাসের আলোচনা হবে, সিএএ আর এনআরসির কথা উঠবেই। আচ্ছা, ধরুন আপনারা এনআরসিকে এখন ডিজোন করে দিয়েছেন, কোনো অসুবিধা নেই। গত 5 বছর ধরে সিএএ, এনআরসি এই ধরনের কথাগুলোকে আপনারা পলিটিক্যাল ন্যারেটিভ হিসাবে ব্যবহার করেছেন, এতে কোনো সন্দেহ নেই। কিন্তু একটা জিনিস বলুন, সিটিজেনশিপ অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট যেটা এনঅ্যাক্টেড হয়ে গেছে অলরেডি, সেটার সঙ্গে হেমন্ত বিশ্ব শর্মা এবং কেন্দ্রের নরেন্দ্র মোদী সরকারের যে
ডিফারেন্স অফ ওপিনিয়ন, সেইটাকে আপনারা কিভাবে আমাদের সামনে, আমাদের মতন সাধারণ মানুষের সামনে এক্সপ্লেন করবেন? কারণ যখনই জনবিন্যাস নিয়ে আলোচনা হবে সিএএ উঠে আসবেই, ইউ ক্যানট অ্যাভয়েড ইট। এক। 2 নম্বর হচ্ছে শুভেন্দু অধিকারী বা হেমন্ত বিশ্ব শর্মা একজন একটি রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী, উনি আমাদের মাননীয় বিরোধী দলনেতা। ওনারা বলছেন বাঙালি হিন্দুর সংখ্যা কমে যাচ্ছে, এই জেলাগুলোতে ব্যাপকভাবে অনুপ্রবেশ হচ্ছে, সব মেনে নিচ্ছি, কিন্তু তাদের কথাই কিন্তু শেষ কথা হতে পারে না। আপনাদের আরও একটা প্রশ্নের উত্তর দিতে হবে। 2021-এর সেন্সাস আপনারা করেননি। সেন্সাস তো পরিষ্কারভাবে ছবি এঁকে দেবে কোথায় কি হচ্ছে, কোথায় কি হচ্ছে না, কোথায় আমাদের রিসোর্সেস চলে যাচ্ছে, কিন্তু বৈধ জনসংখ্যা ততটা নয়। এই জায়গাটায় কোথায় আপনাদের সমস্যা হলো? কেন এই পিকচারটাকে আপনারা ভারতবর্ষের মানুষের সামনে তুলে ধরছেন না? আমি কোনো রাজনৈতিক বিরোধে যাচ্ছি না, আমি কিন্তু নাগরিক হিসাবে আপনাকে প্রশ্ন করব। সময় শেষ। আমি একদম জমা, আচ্ছা উত্তর 1 মিনিটে দিয়ে দিন, তারপর আমি তন্ময়দার কাছে যাব। যেটা এক্ষুনি বললেন সুমন দা, তার উত্তরটা সোজা সাপটা পরিষ্কার জানা উচিত। যেটা হেমন্ত বিশ্ব শর্মা বলেছেন এবং কেন্দ্রীয় সরকার যে নীতি নিয়েছেন তার মধ্যে আদৌ কোনো পার্থক্য নেই, এবং এটা তারাই বানাননি, মানে ভারতীয় জনতা পার্টি বানাননি। ইউনাইটেড নেশনস হাই কমিশন ফর রিফিউজিজ, UNHCR, তাদের রিফিউজি মানে শরণার্থীর একটা সংজ্ঞা আছে। সেইটা 1951 সালের যে জেনেভা কনভেনশন তাতে হয়েছিল, এবং 1967 সালের উরুগুয়ে প্রোটোকল দিয়ে সেটাকে কারেকশন হয়েছিল। তাতে এটা আছে যে একটা দেশ থেকে আরেকটা দেশে ধর্মীয় কারণে, ভাষার কারণে অত্যাচারিত হয়ে যদি কেউ এদেশে আসে এবং ফিরে যেতে ভয় পায়, তাহলেই সে শরণার্থী। তার জন্য সিএএ যে কারণের জন্য ভারতীয় নাগরিকত্ব দিচ্ছেন এবং হেমন্ত বিশ্ব শর্মা যে কথা বলেছেন তার মধ্যে নীতিগতভাবে আদৌ কোনো পার্থক্য। কিন্তু আমি তন্ময় ভট্টাচার্যের কাছে যেতে চাই, কারণ তন্ময় ভট্টাচার্য নিশ্চয়ই, যদিও একদম পাশাপাশি দাঁড়িয়ে রয়েছেন জিষ্ণু বসু এবং শ্রমিক ভট্টাচার্যের পাশে, কিন্তু তন্ময়বাবুর নিজেরও হয়তো একটা আন্ডারস্ট্যান্ডিং হতে পারে। এবং তন্ময়দা, আমি একদম রাগঢাক না করেই বলছি, বামপন্থীদের অনেকে বলেন যে ডাবল স্ট্যান্ডার্ড আছে। তন্ময়দা, আপনি যে উত্তর 24 পরগনা থেকে এসছেন, বিলং করছেন, সেই উত্তর 24 পরগনার ডেমোগ্রাফি চেঞ্জ হয়ে যাওয়া, কাপড় চোপড়, ভাষা, সমস্ত কিছু, খাদ্যাভাস চেঞ্জ হয়ে যাওয়া, এগুলো কি আপনার মনে হয় না এটা বিপজ্জনক? এবং এটাকে নিয়ে কেন সিপিআইএম, আমি জানি অনেক কম্পালশন আছে, বিজেপি হয়তো 1 সেন্টিমিটার বেশি স্ট্রং হয়ে যেতে পারে, তৃণমূল হয়তো একটু দুর্বল হয়ে যেতে পারে, অনেক কম্পালশনের পরেও কেন আপনারা ইংলিশে যেটাকে বলে স্পেডকে স্পেড বলা, সেটা কেন বলবেন? আপনার সময় শুরু এখন। আমি জিষ্ণুবাবুকে প্রথমেই ধন্যবাদ জানাবো, উনি অনেক তথ্য পরিবেশন করেছেন, কিন্তু এই মুহূর্তে পশ্চিমবাংলার ডেমোগ্রাফি সম্পর্কে আলোচনা কি 1951 তথ্য থেকে শুরু হওয়া উচিত, না 1971 উত্তরকালের তথ্য থেকে শুরু হওয়া উচিত? প্রশ্নটা নীতিগত, কারণ আমরা সবাই জানি যে দেশ ভাগ হওয়ার সময় ওপার বাংলা থেকে এপার বাংলায় মানুষ এসেছিল, এবং পরবর্তীতে বাংলাদেশের মুক্তিযুদ্ধের সময় ওপার বাংলা থেকে এপার বাংলায় মানুষ এসেছিল। তাহলে এই যে বাংলাদেশের থেকে মানুষের এপার বাংলায় আসা, এটা 1971 সালের ঘটনা, এবং এইটা আমরা মেনে নিয়েছিলাম, আমাদের রাষ্ট্র মেনে নিয়েছিল, শ্রীমতী ইন্দিরা গান্ধী প্রধানমন্ত্রী মেনে নিয়েছিলেন, আমাদের রাজ্যও মেনে নিয়েছিল। মেনে ভুল করেছিল, ঠিক করেছিল, এই বিতর্কে গিয়ে কোনো লাভ নেই, কারণ মেনে নেওয়া হয়েছিল, এটাই হচ্ছে বাস্তব সত্য। এবং তারপরে ঠিক হয়েছিল যে 1971-এর পরে আর কেউ এলে পরে তাকে অনুপ্রবেশকারী হিসেবে চিহ্নিত করা হবে। এখন প্রশ্ন হচ্ছে যে এই যে বলা হচ্ছে যে আমরা 0.3 হয়ে যাব, 0.7 হয়ে যাব শ্রী চৈতন্যদেবের সময় থেকে দেখলে, এটা কোন অঙ্ক? আমাদের সেন্সাস বলছে 1981 থেকে 1991-এর ভিতর আমাদের হিন্দু জনসংখ্যা, সেইটা বৃদ্ধির হার ছিল 21%। 91 থেকে 2001-এ 14.2%, আর 2001 থেকে 2011-এ 10.8% সেন্সাস রিপোর্ট বলছে। সেই একই সেন্সাস রিপোর্ট বলছে মুসলমান জনসংখ্যা বৃদ্ধির হার
81 থেকে 91-এ 36.9%, 91 থেকে 2001-এ 25.9%, 2001 থেকে 2011-এ 21.8%। তাহলে দেখা যাচ্ছে সংখ্যাতত্ত্বের হিসাবে দুটোই কমছে। এখন এই যে হাইপোথেসিসটা চালানো হয় যে এইটা বাড়ছে ওইটা কমছে, ব্যাপারটা এইটা না, ব্যাপারটা দুটোই কমছে। এবং এই দুটো কমার ভেতরে আপনি যদি একেবারে নির্দিষ্ট করে আনুপাতিক অঙ্ক দিয়ে ক্যালকুলেশন করেন তাহলে দেখবেন 3টে টার্ম আমি বলেছি, তার ভিতর 2টো টার্মে মুসলমানটা কমার হার বেশি আর একটা টার্মে হিন্দুটা কমার হার বেশি। আমি সেই আলোচনাটায় আপাতত বিরতি দিচ্ছি। বিরতি দিয়ে আমি এই কথাটা বলছি যে আপনি যদি বলেন যে এই মুসলমান জনসংখ্যা বাড়তে বাড়তে হিন্দুকে এই জায়গায় নিয়ে চলে যাবে, এটা যদি সত্য হয় তাহলে পশ্চিমবাংলার জনবিন্যাসের সঙ্গে বাকি ভারতবর্ষের জনবিন্যাসের একটা সিরিয়াস পার্থক্য দেখা দেওয়া উচিত। দেখা দিচ্ছে কি? তাই দিচ্ছে। ঘটনা কি এইটা? আরে আপনার সময় আপনি বলেছেন তো উত্তরপ্রদেশের মুসলমান জনসংখ্যা বৃদ্ধির হার আর পশ্চিমবাংলার মুসলমান জনসংখ্যা বৃদ্ধির হারের পার্থক্য আকাশ পাতাল। বিহারের মুসলমান জনসংখ্যা বৃদ্ধির হার আর পশ্চিমবাংলার মুসলমান জনসংখ্যা বৃদ্ধির হারের পার্থক্য আকাশ পাতাল। যদি এইটা আমরা বলি যে মুসলমান বাড়ছে এবং সেটা খালি বাংলাতেই বাড়ছে, যার জন্য বাংলাতেই চৈতন্যদেবের সময়কাল ধরলে 0.7% হয়ে যাব, তাহলে উত্তরপ্রদেশের, তাহলে বিহারের সেই জায়গার জনসংখ্যা আমায় আলোচনা করতে হবে। আসল বাস্তবটা কি? আসল বাস্তবটা 51 সালেও যা সত্য ছিল 2021 সালে জনগণনা হলে তখনও যেটা সত্য বেরোবে, এবং গোটা পৃথিবীতে এটাই সত্য। গোটা পৃথিবীর জনগণনা নিয়ে বা ডেমোগ্রাফি নিয়ে যারা গবেষক বিশ্লেষক তারা এই কথাটাই বলেন যে যেখানে অশিক্ষা বেশি, যেখানে বাল্যবিবাহ বেশি, যেখানে আর্থিক অসচ্ছলতা বেশি, সেখানে জনসংখ্যা বৃদ্ধির হার বেশি। আমি তা সত্ত্বেও বলছি যে অনুপ্রবেশ আছে, কথা সত্য, বেশ, কিন্তু এই অনুপ্রবেশের কারণ কি? আপনার এই যে ভারত বাংলাদেশ সীমান্ত, এর ভিতর সবচাইতে বেশি ওপেন সীমান্ত এলাকা পশ্চিমবাংলায়। কার দোষে? পশ্চিমবাংলায় 30 বছরের কংগ্রেস সরকার, 34 বছরের বামফ্রন্ট সরকার, 13 বছরের তৃণমূল সরকার। কার দোষ? ভারত বাংলাদেশ সীমান্তকে আপনি ওপেন করে রেখেছেন আর আপনি ওখান থেকে, দিল্লি থেকে হেমন্ত বিশ্ব শর্মা তার প্রতিনিধি হিসেবে এই কথা বলছেন কেন? আপনি সীমান্ত আটকান, অনুপ্রবেশ তো সব আটকে যাবে। সীমান্ত পাহারা দিচ্ছে আপনার বিএসএফ, সেই বিএসএফ এলাও করছে, তাতে কাটমানির ব্যবহার হচ্ছে। একদম তন্ময়দা, আমি অন্যদিকে যাচ্ছি এবং অন্যদিকে আমি কাশেমের কাছে যেতে চাই। কাশেম, এটা কিন্তু গ্লোবাল ফেনোমেনন, মানে তন্ময়দা ব্যাপারটা ডেটা দিয়ে হয়তো ভারতেরই ফেনোমেনন বোঝালেন, কিন্তু একটা বিরক্তি কাজ করছে সারা বিশ্বজুড়েই, একটা বিরক্তি যে আমার প্রাচীন যে ডেমোগ্রাফি, আমার প্রাচীন যে অভ্যাস, আমার প্রাচীন যে সংস্কৃতি, কাশ্যপ মুনির কাশ্মীর, পণ্ডিতদের কাশ্মীর ছিল, কাশ্মীরিয়াতের কাশ্মীর ছিল, সেটা হঠাৎ করে বদলে গেল এবং কিছু মধ্যযুগীয় সংস্কৃতি সেখানে চলে এলো। তারপর একদিন সত্যি কাশ্মীরিয়াত নিয়ে যারা কথা বলতেন, রুবাব নিয়ে যারা কথা বলতেন, তাদেরকে তাদের লাশ দেখতে পাওয়া গেল এবং কাশ্মীরি পণ্ডিতদের বলা হলো চলে যেতে। আফ্রিকাতেও তাই হচ্ছে, বিভিন্ন দেশে দেশে তাই হচ্ছে। কোথাও গিয়ে মনে হচ্ছে এই ফেনোমেননটাই আসলে সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষকে আরও বেশি করে নিজেদের জায়গায়, নিজেদেরকে ভোট ব্যাংকে সীমিত করার মতন জায়গাতে পলিটিশিয়ানরা করতে পারছেন, এবং তার পাশাপাশি ডেমোগ্রাফিটাও বদলে যাচ্ছে এই রোহিঙ্গাদেরকে এত বেশি করে ইন্ডালজ করার জন্য। এখন তো গুজরাটিদের কাশ্মীর, গুজরাট, বেশ ধরে নিলাম। আমি কবির ভাষায় একটা কথা বলতে চাই, চিত্রজেতা ভয়শূন্য উচ্চজেতা শির, বাংলায় রোহিঙ্গা অনুপ্রবেশ করালো মমতা খালার সরকার ছাড়া আবার কারা। আজকে আপনি দেখুন এই সরবেরিয়া আগারাটি সন্দেশখালী বসিরহাট সাব ডিভিশনের মধ্যে নদীমাতৃক এলাকা, এই সরবেরিয়া আগারাটি দিয়ে 6 ঘন্টা লাগে নদী দিয়ে পার হতে বাংলাদেশ থেকে এই রাজ্যে প্রবেশ ঘটানোর জন্য। আপনি চলে যান হাটগাছি, সন্দেশখালীর মধ্যে শ্রমিকদা ওই লোকসভার প্রার্থী ছিলেন, শ্রমিকদার ভৌগোলিক চিত্র জানা আছে, হাটগাছা, সেখান দিয়েও সহজে আসা যায়।
আপনি চলে যান হিঙ্গলগঞ্জে, হিঙ্গলগঞ্জের কালুতলা বলে একটি জায়গা আছে, যেখান থেকে নদী পার হলে 15 মিনিট লাগে বাংলাদেশ পৌঁছতে। পশ্চিমবাংলায় 72 জায়গায় কাঁটাতার লাগাতে দিচ্ছেন না মমতা ব্যানার্জির সরকার। প্রবলভাবে আমি আপত্তি জানাচ্ছি, 72টি জায়গায় কাঁটাতার লাগাতে দিচ্ছে না। আপনি গোসাবায় চলে যান, গোসাবায় তৃণমূলের নেতা শওকত মোল্লার মদতপুষ্ট মিরাজুল এবং রানা, তাদের নেতৃত্বে মানুষ পিছু বাংলাদেশ থেকে আনা হচ্ছে, বিশেষ করে টেকনাফ ক্যাম্পে যে রোহিঙ্গা শরণার্থী শিবির আছে সেখান থেকে 20,000 টাকার বিনিময়ে এ রাজ্যে প্রবেশ করানো হচ্ছে। আমরা যারা আদি মুসলমান, আমরা যারা এ রাজ্যের, আমাদের মধ্যে ভ্রাতৃত্ববোধ ছিল, আমাদের মধ্যে ভালোবাসা ছিল, আমাদের মধ্যে ঐক্য ছিল, হিন্দু মুসলমানের মধ্যে ভ্রাতৃত্ববোধ। আজকের দুর্গাপুজোর সময় বিজয় দশমীর দিন জিষ্ণুদাকে মিষ্টি মুখ করাতাম, শ্রমিকদাকে মিষ্টি মুখ করাতাম, তন্ময়দাদের মিষ্টি মুখ করাতাম। 13 বছরে কি এমন হলো যে সেই ভ্রাতৃত্ববোধ বিভাজন তৈরি হয়ে গেল? যে চেয়ারে বসেছিলেন চিত্তরঞ্জন দাসের মতো একজন মহাপুরুষ, যে চেয়ারে বসেছিলেন নেতাজি সুভাষচন্দ্রের মতো একজন দেশনায়ক, রাষ্ট্রনায়ক, সেই চেয়ারে বসে ফিরাদ হাকিম ববি, মনিকা মুখার্জির পুত্র, তিনি দাওয়াতে ইসলামে হিন্দুদের আবেদন করছেন, দাওয়াতে ইসলামের দাওয়াত দিচ্ছেন। আচ্ছা, আমি জানতে চাই যে ফিরাদ হাকিম ববি সকালবেলায় শিবের মাথায় জল ঢালে, সন্ধ্যাবেলায় কালী পুজো করে, আবার তার পরের দিন পার্ক সার্কাসের মসজিদে গিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়কে নিয়ে নামাজ পড়ার অভিনয় করে হিজাব পরে ঘোমটা টেনে মুসলমান ভোট ব্যাংক হিসাবে ব্যবহার করেছে। তন্ময় দ্বারা 34 বছরে ক্ষমতায় ছিল, আমাদেরকে ফুটবলের মতো ব্যবহার করেছে। আর 13 বছরে মমতা বন্দ্যোপাধ্যায় ক্ষমতা থাকার পরে আমাদেরকে তেজপাতার মতো ব্যবহার করেছে। আজকের মরছে কারা পশ্চিমবাংলার বুকে? মুসলমান। মারছে কারা পশ্চিমবাংলার বুকে? মুসলমান। চলে যান না বিজেপি করার অপরাধে বকটুইতে, লালশেখ পঞ্চায়েত নির্বাচনে তৃণমূলের হারমাত বাহিনীর হাতে খুন হয়েছিলেন। এবারের লোকসভা নির্বাচনের পরে শীতলকুচিতে একটি মুসলিম মহিলা, তার নাম রেহানা খাতুন, শুধুমাত্র বিজেপি করার অপরাধে তাকে 1 কিলোমিটার উলঙ্গ অবস্থায় হাঁটিয়ে নিয়ে যাওয়া হয়েছিল। গোটা পশ্চিমবাংলার ডেমোক্রেসি চেঞ্জ করা হচ্ছে, পশ্চিমবাংলার মানচিত্র চেঞ্জ করা হচ্ছে। পশ্চিমবাংলার বাঙালি হিন্দুরা সুরক্ষিত নয়, পশ্চিমবাংলার বাঙালি ভাষাভাষী মুসলমান আমরা যারা যুগ যুগ ধরে এই ভারতবর্ষে বসবাস করছি, এই মাটিতে মিনা অফিয়াকুম ফালাকনা অফিয়াদুকুম বলে আমাদের যে এই মাটিতে কবরস্থ করা হবে, এই মাটির পবিত্র মাটিতে আমাদেরকে সাহিত্য করা হবে। জানাজার পরে, মৃত্যুর পরে সেই মাটিকে অপবিত্র করা হচ্ছে, রোহিঙ্গা অনুপ্রবেশ করা হচ্ছে এবং তৃণমূলের মদতপুষ্টে পশ্চিমবাংলার বুকে রোহিঙ্গা অনুপ্রবেশ ঘটবে। আপনার সময় শেষ, আপনার সময় শেষ। আমি সৌরভপ্রিয় বাবুর থেকে 3 মিনিটের বক্তব্য শুনবো এবং তারপর একেবারে শ্রমিক ভট্টাচার্য সবটা নিয়ে আমি আপনার কাছে যাব। ভাই কাশেম অনেক কথা বলল, সেখানে দাঁড়িয়ে প্রথমে বলবো ভারতবর্ষ হচ্ছে ধর্মনিরপেক্ষ গণতান্ত্রিক দেশ। ফিরাদ হাকিম সকালবেলায় শিবের মাথায় জল ঢালে, বিকালবেলায় গিয়ে নামাজ পড়ে। সেখানে মনে রাখার দরকার যে কাজী নজরুল ইসলাম তিনি মুসলিম ধর্মের ছিলেন, তিনি মাতারার সঙ্গীত লিখেছিলেন। আর শ্রী রামকৃষ্ণ পরমহংসদেব তিনি নিজে একজন হিন্দু হয়ে ইসলাম ধর্ম গ্রহণ করেছিলেন। নেতাজি সুভাষচন্দ্র বসুর প্রধান সেনাপতির নাম ছিল আবিদ হাসান। সুতরাং সকালবেলায় কে শিবের মাথায় জল ঢালছে আর বিকালবেলায় নামাজ পড়ছে, সেটা রামকৃষ্ণ পরমহংসদেব এবং শ্রী রামকৃষ্ণ পরমহংসদেব দেখিয়ে গেছে যে ধর্ম নিরপেক্ষতাই হচ্ছে শ্রেষ্ঠ ধর্ম, মানব ধর্মই শ্রেষ্ঠ ধর্ম। দ্বিতীয় কথা হচ্ছে, জিষ্ণুবাবু থেকে শুরু করে অনেকেই বলছিলেন এই বা অন্যান্য আলোচনায় আসলে মুসলিমদের সংখ্যা বাড়ছে, হিন্দুদের সংখ্যা অনেকটা কমছে। আমার কাছে এই বিষয়ে একটু অবাক লাগে যে আজকে আমাদের এইখানে দাঁড়িয়ে এটা আলোচনা করতে হচ্ছে যে একজন ধর্মের ভিত্তিতে কোন ধর্মের সংখ্যা বাড়ছে, কোন ধর্মের সংখ্যা কমছে। কিন্তু এই সংখ্যা বাড়ছে বা কমছে, এখানে তো ভারতবর্ষে তো উত্তর কোরিয়ার কিমের মতন শাসন চলে না। এইটা গণতান্ত্রিক দেশ এবং এই দেশের যে আইন, আমরা আগে টিভিতে অ্যাডভার্টাইজ দেখতাম হাম দো হামারা 3, তারপরে আমরা অ্যাডভার্টাইজ দেখতাম হাম দো হামারা 2, এখন সেখানে এসে হাম দো হামারা 1, এই ধরনের বিভিন্ন অ্যাডভার্টাইজ আমরা দেখেছি। কিন্তু ভারত সরকারের পক্ষ থেকে ফ্যামিলি কোনো প্ল্যানিং করা আছে যে
একজন সন্তান আপনারা কি সাপোর্ট, তৃণমূল সাপোর্ট করবে? না, আমি বলছি করবে, আমি বলছি যে এরকম কোনো আইন তো নেই। আনলো বিজেপি। আমি বলছি ফ্যামিলি প্ল্যানিং গভর্নমেন্টের কোনো ইনস্ট্রাকশন আছে যে পরিবারে একজন সন্তানই থাকতে হবে, তার বেশি সন্তান প্রসব করা যাবে না? সেখানে হিন্দু বাড়ছে না মুসলমান বাড়ছে, মুসলমান বাড়ছে না হিন্দু বাড়ছে, এইটা আলোচনা না করে আমাদের ভাবার দরকার যে সেন্সাস কি বলছে। 2011 সালে কংগ্রেস গভর্নমেন্টের সময় সেন্সাস হয়েছে, কিন্তু কোনো একটা অজ্ঞাত কারণে আমরা দেখতে পাই নরেন্দ্র মোদী এতদিন ক্ষমতা থাকার পরেও তারা সেন্সাস প্রকাশ করলো না। এবং যখন আমরা এই কাঁটাতারের বেড়া ফেন্সিং করতে দিচ্ছে না, এই বিভিন্ন বিষয়গুলো উল্লেখ হচ্ছে, সেখানে আমরা জানি যে আসামে প্রায় 11টা জায়গায় ফেন্সিং করা হয়নি, সেখান থেকে অনুপ্রবেশ ঘটছে। বলছি এই অনুপ্রবেশ ঘটানোর দায়টা কার? অনুপ্রবেশে বিএসএফ দায়িত্ব থাকে, কলকাতা পুলিশ দায়িত্ব থাকে না, পশ্চিমবঙ্গ পুলিশ দায়িত্ব থাকে না। তাহলে সেই অনুপ্রবেশ দিনের পর দিন যদি ঘটে থাকে, সেখানে মমতা বন্দ্যোপাধ্যায়ের দোষটা কোথায়? সুমনবাবু বলছিলেন মমতা বন্দ্যোপাধ্যায় অনুপ্রবেশ ঘটাচ্ছে। আমার একটা স্পেসিফিক কোশ্চেন শ্রমিকবাবুর কাছে থাকবে, সেটা হচ্ছে শুভেন্দুবাবু এখন বলছেন যে নরেন্দ্র মোদীর সবকা সাথ সবকা বিকাশের দরকার নেই, এখন হচ্ছে হামারা সাথ উনকো বিকাশ, যে আমার সঙ্গে থাকবে আমি তার বিকাশ করব, আমি সবার বিকাশ করব না। জানি না আমাদের ভারতীয় শ্রদ্ধেয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে শুভেন্দু অধিকারী লড়াইটা খুব জমজমাট লড়াই, কিন্তু আমার কথা হচ্ছে শুভেন্দু অধিকারী একজন বিরোধী দলনেতা হয়ে কোনোদিন বিধানসভায় এই পয়েন্ট তুলে স্পিকারের দৃষ্টি আকর্ষণ করেছেন কি? করেন। লোকসভায় সংখ্যাগরিষ্ঠ নিয়ে বিজেপি সরকার আছে, সেখানে বাংলার কতজন এমপি এই অনুপ্রবেশ নিয়ে কথা বলেছে? তার লিখিত ডকুমেন্টস কি আছে? সেই ডকুমেন্টস ভারত সরকার প্রকাশ করুক এবং সেখানে লিখুক যে মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার, বাংলার সরকার আমাদেরকে ফেন্সিং করতে দিচ্ছে না, জমি দিচ্ছে না, এবং তার জন্য মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে যদি ক্ষমতা থাকে আইন প্রয়োগ করুক। বেশ বেশ, আমি এবার একদম শ্রমিক ভট্টাচার্য, বিজেপির প্রধান মুখপাত্র এবং রাজ্যসভার সাংসদ, আপনি শুনলেন প্রত্যেকটা পয়েন্ট ধরে ধরে, আপনার সময় শুরু। দেখুন, আমার আলোচনার শুরুতেই মনে হলো আমরা এখানে হিন্দু মুসলমানের বিভাজনের রাজনীতি করছি। অনেকেই অতীতকে টেনে আনলেন, কিন্তু প্রশ্নটা যদি টেনে আনতেই হয় তাহলে শুধু 71 সাল থেকে হিসাব করলে চলবে না। আমাদের ওপরে যে উদ্বাস্তুর চাপ এসেছিল সেটা এসেছিল 1947 সাল। 1946 সালের গ্রেট ক্যালকাটা কিলিং, ঠিক সেই সময় বামপন্থীদের ভূমিকা, যারা ভারতবর্ষকে 28টা ছোট ছোট রাষ্ট্রে বিভক্ত করে তবে ব্রিটিশকে স্বাধীনতা হস্তান্তর করবার জন্য লিখিত আকারে প্রস্তাব দিয়েছিলেন, ম্যাপ পর্যন্ত তৈরি করে দিয়েছিলেন। সে সময় এখানে একটা আন্দোলন শুরু হয়েছিল, স্বাধীন বাংলা। স্বাধীন বাংলা আন্দোলনের সূত্রপাত করেন সোহরাওয়ার্দী। বিরোধিতা করেছিলেন প্রথম অবস্থায় জিন্না। জিন্না বলেছিলেন কলকাতা না পাইলে এটা মত ইটেন বেঙ্গল, এটা আমার প্রয়োজন নেই। সোহরাওয়ার্দী স্পেশাল ট্রেনে মধ্যরাতে তিনি ট্রেন নিয়ে গেলেন, গিয়ে বোঝালেন যে আমি এখন পৃথক হয়ে যেতে চাই, পরবর্তীকালে আমি এটা সিসিট করছি না, আমি এর মধ্যে ঢুকে যাব। জিন্না চুপ করে গেলেন। বুঝে না বুঝে শরৎ বসু এবং কংগ্রেসের তৎকালীন সভাপতি কিরণ শঙ্কর রায় সেটাকে সমর্থন করেছিলেন। এরপরে এলো 1950 সাল। 1950 সালে নেহরু লিয়াকত চুক্তি। নেহরু লিয়াকত চুক্তির প্রবল বিরোধিতা করলেন অন দ্য ফ্লোর অফ দ্য পার্লামেন্ট 4 জন মানুষ: সর্দার বল্লভভাই প্যাটেল, ডক্টর বি.আর. আম্বেদকর, শ্যামাপ্রসাদ মুখার্জি এবং যোগেশ চৌধুরী। এই ঘটনার পরে শ্যামাপ্রসাদ মুখার্জি এবং যোগেশচন্দ্র চৌধুরী পদত্যাগ করলেন। দ্যাট ওয়াজ দ্য ওয়ার্স্ট এভার এক্সাম্পল অফ ডিপ্লোম্যাটিক ম্যানুভার, যে পাকিস্তান যেটা চেয়েছিল সেটা পেল, আমরা যেটা চেয়েছিলাম আমরা সেটা পেলাম না, আমরা বঞ্চিত হয়ে গেলাম। 50 সালে ডক্টর বিধানচন্দ্র রায়কে নেহেরু অত্যন্ত কড়া ভাষায় একটা চিঠি লিখলেন যে তুমি ওখানে হিন্দু শরণার্থীদের আশ্রয় দিচ্ছ বাংলায় এত বেশি করে, যেটা ভারতবর্ষের মূল চিন্তাভাবনার বা ভারতীয় সংবিধানের যে আত্মা সেটার বিরোধী। ইট ইজ ডেট্রিমেন্টাল টু দ্য বেসিক ফান্ডামেন্টাল অফ ইন্ডিয়ান ফিলোসফি। আমার দল এটা 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 পণ্ডিত নেহরুকে নিজের লেখার চিঠি ডক্টর লিখেছেন বিধানচন্দ্র রায়কে, যদিও বিধানচন্দ্র রায় সেটার সেই চিঠির খুব একটা গুরুত্ব দেননি, তিনি তার মতো করে কাজ করে চলে গিয়েছিলেন। এখন আমি বলছি প্রশ্নটা শুধু হিন্দু মুসলমানের নয়, এটা মানসিকতা। যদি নজরুল ইসলামের শ্যামাসঙ্গীত লিখতে অসুবিধা না হতে পারে, যদি সৈয়দ মুস্তাফা আলীর কোনো আরবি ফার্সি শব্দ ব্যবহার না করেও তার মতো একজন প্রতিভাবান মানুষ বাঙালির
চেতনে, বাঙালির মননে আজকে তিনি একটা প্রতিষ্ঠা পেতে পারেন, তাহলে আমরা এখানে হঠাৎ ভয় পাচ্ছি কেন? পরিবর্তনটা কেন হচ্ছে? পরিবর্তন হচ্ছে যে কিছু কিছু ভাষা বদলে যাচ্ছে। দেখুন, আমি বসিরহাটের 17 মাসের এমএলএ ছিলাম। আপনি একজন মুসলমান, আমি এখানে দায়িত্ব নিয়ে বলছি, একজন মুসলমান বসিরহাটের বার করতে পারবেন না যিনি আমার সম্পর্কে আমার বিরুদ্ধে কথা বলবেন। আমি হেরে গেছি ওখানে, একজন পারবেন না আপনি। আমি এটা আমার চ্যালেঞ্জ অন দ্য ফ্লোর অফ দ্য হাউস, একজন মুসলমান আমার বিরুদ্ধে কথা বলবে না। কিন্তু আমি আপনাকে বলছি, একটি ঘটনা আমাকে ব্যথিত করলো। আপনি দুর্গাপুজোয় গেছি, আপনারা জানেন, বহু মানুষ ওখান থেকে ওপার থেকে চলে এসেছেন দুর্গাপুজো করেন টাকির পার্শ্ববর্তী একটি জায়গায় দুর্গাপুজো দেখতে গেছি। সেই দুর্গাপুজোটা চলছে 323 বছর এবং তাদের বংশধরদের প্রত্যেকের নাম ঠিকানা আছে। সেই তার বিশেষত্ব কী ছিল যে যখন বরণ করা হবে, বরণের পর যখন মা দুর্গাকে নামানো হবে মঞ্চ থেকে, তখন একজন মুসলিম পরিবার একদম তারই পাশে থাকেন, ধারাবাহিকভাবে ওই মুসলিম পরিবার তার কাঠামোটাকে কাটবেন এবং কাটবার পরেই তবেই মা সেখান থেকে বিসর্জনে যাবেন। কিন্তু আমাকে দিয়ে গিয়ে বললেন যে 3 বছর বন্ধ আছে। কেন? বলে বন্ধ করে দেওয়া হয়েছে, বলে করানো যাবে না। আমি বললাম সেই ভদ্রলোককে পাওয়া যাবে? মানে ওই পরিবারের যিনি সবচেয়ে বয়োজ্যেষ্ঠ তিনি এটা কাজ করেন, এটা যুগ যুগ ধরে চলছে। আমি তার কাছে গেলাম, একজন অসতিপর বৃদ্ধ আমাকে দেখা মাত্র লুঙ্গি পরা অবস্থায় খালি গায়ে ঝরঝর করে কাঁদতে শুরু করলেন। বলে, জানেন এই পরিবারদের সঙ্গে আমার সম্পর্ক কি আছে, কিন্তু আজকে এটা বন্ধ করে দেওয়া। আজকে দিগঙ্গায় দাঁড়িয়ে প্রকাশ্যে মিটিং চলছে। এই দেশ আমাদের ছিল, এই দেশ আমাদের ছিল। ব্রিটিশরা আমাদের হাত থেকে এই ক্ষমতা নিয়ে গেছে, আমাদের হাতে ক্ষমতা ফিরিয়ে আনতে হবে। প্রশ্নটা এই জায়গায়, একটা মানসিকতার পরিবর্তন হচ্ছে, ডেমোগ্রাফিক চেঞ্জেস তো আছেই, একটা আন্তর্জাতিক চক্রান্ত আছে যেটা সুরাবর্দীর স্বপ্ন দেখেছিল 1946 সালে, সেই স্বপ্নকে তারা বাস্তবায়িত করতে চায়। এই আন্তর্জাতিক চক্রান্ত যদি কেউ বললেন নেই, আমার কিছু সেখানে বলার নেই। আপনি বলছেন মমতা বন্দ্যোপাধ্যায় অনুপ্রবেশ নিয়ে তিনি সমস্ত কাগজ স্পিকারের টেবিলের উপরে ছুঁড়ে পড়লেন, আর সেই মমতা বন্দ্যোপাধ্যায় আজকে বলছেন অনুপ্রবেশ আবার কি? এ তো ওপার বাংলার মানুষ যাবে, আসবে, মিলাবে, মিলিবে। শেখ হাসিনা বোলপুরে প্রধানমন্ত্রীর পাশে বসে বলে গেলেন যে কেন থাকতে পারবে না, আমরা এত লক্ষ মানুষ যদি খেতে পাই তাহলে রোহিঙ্গারা কেন এখানে থাকতে পারবে না? তিনি প্রকাশ্যে প্রধানমন্ত্রীকে শুনিয়ে দিয়ে গেলেন যে তোমরা বিরোধিতা করছো, আমরা এটাকে মানছি। আজকে শেখ হাসিনা রোহিঙ্গাদের থেকে মুক্তি পেতে চাইছে, আজকে তিনি পেতে পারছেন না। এখন আমার কথা হচ্ছে যে পররাষ্ট্র নীতি নিয়ে, দেশের আভ্যন্তরীণ রাজনীতি নিয়ে বিতর্ক হতে পারে, কিন্তু পররাষ্ট্র নীতি নিয়ে কোনোদিন ভারতবর্ষে আজকের যে পরিস্থিতি, এই পরিস্থিতি তৈরি হয়নি। যারা দর্শক রয়েছেন তাদেরও অনেকগুলো প্রশ্ন রয়েছে, যে 4 জন রয়েছেন তাদের 4টি প্রশ্ন রয়েছে। স্বর্ণজিৎ বাবু, আপনার কাছে যাচ্ছি শুরুতে। আপনার কাকে প্রশ্ন এবং আপনার প্রশ্নটি সংক্ষেপে। নমস্কার। নমস্কার। যে সমস্ত অতিথিরা আছেন তাদের প্রত্যেকের কাছেই আমার প্রশ্ন, পার্টিকুলার কারোর কাছে আমি এই প্রশ্নটা রাখছি না। হ্যাঁ, তো আমি একজন শিক্ষক। তো যখন এরম অনুপ্রবেশ ঘটছে, শয়ে শয়ে, হাজারে হাজারে, লক্ষ লক্ষ মানুষ কাঁটাতার পেরিয়ে ভারতবর্ষে প্রবেশ করছে, আপনাদের কাছে আমার একটা প্রশ্ন, আপনাদের কি মনে হয় না যে এর ফলে যারা প্রকৃত ভারতীয়, আপনি হিন্দু, মুসলিম, খ্রিস্টান, জৈন সব কিছু ভুলে যান, যারা প্রকৃত ভারতীয় তারা বিপদে পড়ছে? ঠিক। আজকে আমি যে স্কুলে পড়াই, অনেক বাচ্চা আসে যাদের খুব ব্রাইট ফিউচার। আপনাদের কি মনে হয় না যে এই সমস্ত অনুপ্রবেশকারীরা আগামী দিনে চাকরি এবং যদি কেউ ব্যবসাও করতে চায় সেই জায়গাগুলো সবটা দখল করে নেবে? ঠিক। তাহলে আমাদের ছাত্রছাত্রীদের কি হবে? আপনাদের সকলের কাছেই প্রশ্ন, এবং আমি তন্ময় ভট্টাচার্য, এটা প্রতিকারের জন্য আপনারা কি ভাবছেন? তন্ময় ভট্টাচার্যের কাছে যাই, তারপরে আপনার কাছে আসছি। আমি তন্ময় দা, সংক্ষেপে। উনি একটা খুবই মূল্যবান প্রশ্ন করেছেন, খুবই ভ্যালিড প্রশ্ন। অবশ্যই প্রকৃত ভারতীয়দের কাছে এটা একটা বিপদ, এবং প্রকৃত ভারতীয়দের ভারতীয়ত্ব রক্ষা করতে গেলে এই অনুপ্রবেশ আটকাতে হবে, এ নিয়ে কোনো প্রশ্ন নেই। কিন্তু আমি এই বেসিক অ্যান্সারটা পাচ্ছি না। উনিও বলার সময় বললেন এইটা একটা হাইপোথেসিস, শয়ে শয়ে, হাজারে হাজারে, লক্ষ লক্ষ। আচ্ছা, ইফ ইট ইজ ট্রু
তাহলে পশ্চিমবাংলার জনবিন্যাসের সঙ্গে উত্তরপ্রদেশের জনবিন্যাসের, যেখানে শয়ে শয়ে হাজারে হাজারে লক্ষ লক্ষ না, পশ্চিমবাংলার জনবিন্যাসের সঙ্গে ওড়িশার জনবিন্যাসের, যেখানে শয়ে শয়ে হাজারে হাজারে লক্ষ লক্ষ না, পশ্চিমবাংলার জনবৃদ্ধির সঙ্গে বিহারের জনবৃদ্ধির, যেখানে শয়ে শয়ে হাজারে হাজারে লক্ষ লক্ষ না, তার তো একটা ফারাক সেন্সাসে ধরা পড়বে। দুই হচ্ছে, শ্রমিক অনুরোধ করেছে অনিতা দেওয়ান। অনিতা দেওয়ান খুন হয়েছিলেন, একটি নির্মম বিভৎস ঘটনা ঘটেছিল। কি ঘটনা? খুনিরা ওই তো সরকারি কাজে গেছিলেন ওখানে, তারপরে সেখানে সেই সরকারি কাজে যারা বাধা দিয়েছিল মেরেছিল। কিন্তু ইন্টারেস্টিং ব্যাপার যেটা, সেটা হচ্ছে মহা মুশকিল, তো বলুন না, অনিতা দেওয়ানের ঘটনায় 48 ঘন্টার ভিতর 14 জন অপরাধীর 14 জন ধরা পড়েছিল। একজন নাবালক বলে, দাঁড়ান কাসেম ভাই, একজন নাবালক বলে তার বিচার জুভেনাইল কোর্টে হয়েছিল, আর বাকি 13 জন যাবজ্জীবন কারাদণ্ডে দণ্ডিত হয়েছিলেন। 48 ঘন্টার ভিতর ধরা পড়েছিল। এই সত্যকে অস্বীকার করে অনিতা দেওয়ান উচ্চারণ করা বললেন। সেই মাস্টারমশাইয়ের প্রশ্নের আমি সঠিক উত্তর দেওয়ার চেষ্টা করছি। মাস্টারমশাই জিজ্ঞেস করেছেন এই অনুপ্রবেশের জন্য ভারতবাসীর কি ক্ষতি হতে পারে। সবচেয়ে প্রথম যে কথাটা আজকের এটার মধ্যে গুরুত্বপূর্ণ, সেটা হচ্ছে চিদাম্বরম কমিটির রিপোর্ট। চিদাম্বরম মানে এই পি চিদাম্বরমের কমিটি হয়েছিল ভারত বাংলাদেশের বর্ডারের জন্য কি করা উচিত। তার মধ্যে যেগুলো বিওপি বর্ডার আউটপোস্টের ফ্লোটিং বর্ডার আউটপোস্ট করতে হবে, সেগুলোরও এই মানে গত 10 বছরের মধ্যে তার মধ্যে 80% কমপ্লিট হয়ে গেছে। ফেন্সিংয়ের ক্ষেত্রেও আমার মনে হয় দেখলে ঠিক হবে যে আসাম এবং পশ্চিমবাংলার মধ্যে জমি দেওয়ার ক্ষেত্রে কোনটা ঠিক হয়েছে না হয়েছে। একদম চিদাম্বরম কমিটির রিপোর্টের পরে আরেকটা বিষয় আছে, বিপদটা কিন্তু শুধুমাত্র ওরা আসছে এখানে এসে আমাদের ভাত কাপড়ে ভাত বসাচ্ছে সেরকম নয়। খাগড়াগড়ের যে ইয়ে হয়েছিল, বোম ব্লাস্ট হলো, তার মূল আসামির নাম মনে আছে যে মারা গেছে? শাকিল আহমেদ। শাকিল আহমেদ তন্ময় বাবুদের সময় বাংলাদেশের থেকে করিমগঞ্জে এসেছিল। আসার পরে সেখানকার বামপন্থী লোকেদের সহায়তায় সে এখানকার ভোটার কার্ড পেয়েছিল। তারপরে সে স্লিপার সেল তৈরি করা শুরু করে এবং শিমুলিয়া মাদ্রাসার মতো মাদ্রাসাগুলোতে ঘুরে ঘুরে সেখান থেকে খাবারের জন্য যারা পড়াশোনা করতে আসতো তাদের থেকে স্লিপার সেলের লোকেদেরকে করে। তার জন্য আজকে আমাদের সহায়তায় তো কলকাতায় আসবে। আচ্ছা সৌরভ দা অনেকক্ষণ থেকে ইন্টারভেনশন করার চেষ্টা করছেন। সৌরভ দা বলে নিন, সৌরভ দা 30 সেকেন্ড বলে নিন, আমি পরের দর্শক দেবজ্যোতি বাবুর কাছে যাব। আমি একজন সুবক্তা শ্রমিক ভট্টাচার্য এবং এমপি শ্রমিক ভট্টাচার্য, ভদ্র মানুষ, মানে তার কাছ থেকে আমি উত্তর আশা করেছিলাম যে প্রশ্নগুলো আমি করেছিলাম, কিন্তু শ্রমিকবাবু সম্পূর্ণভাবে সব বিষয় থেকে বেরিয়ে গেলেন। আমার কাছে কথা ছিল, আমি বলছি শ্রমিকদা, আমার কাছে একটাই প্রশ্ন, নরেন্দ্র মোদীর যে নীতি, সেই নীতির সঙ্গে শুভেন্দু অধিকারী এবং হেমন্ত বিশ্ব শর্মার পার্থক্য সেখানে কার কথাটা আপনারা মেনে চলবেন? শুভেন্দু অধিকারী, হেমন্ত বিশ্ব শর্মা, নরেন্দ্র মোদী? প্রতিক্রিয়া, কোনো কাঁটাতারের বেড়া দিয়ে, কোনো পাঁচিল তুলে, আর কোনো একটা ফোর্স দিয়ে অনুপ্রবেশ বন্ধ করা সম্ভব না। বড় কথা বললেন। যদি মনে করেন বিএসএফ বন্ধ করবে, পারবে না। কোনো কাঁটাতারের বেড়া দিয়ে, কোনো পাঁচিল তুলে, আর কোনো একটা ফোর্স দিয়ে অনুপ্রবেশ বন্ধ করা সম্ভব। বড় কথা বললেন। যদি মনে করেন বিএসএফ বন্ধ করবে, পারবে না এমন কোনো, যদি মনে করেন পুলিশ বন্ধ করবে, পারবে না। এর ফলে প্রয়োজন হচ্ছে রাজ্য সরকারের পুলিশ এবং বিএসএফ এর যৌথ উদ্যোগ, স্থানীয় মানুষের সচেতনতা যেটা আছে কিন্তু তারা অবদমিত, অত্যাচারিত, আর তৃতীয় জিনিস যেটা প্রয়োজন আর সবচেয়ে যেটা বড় প্রয়োজন সেটা হচ্ছে রাজনৈতিক সদিচ্ছা, রাজনৈতিক ঐক্যমত্য। তাই ভারতীয় মুসলমানদের স্বার্থে, যারা এই দেশটাকে নিজের দেশ বলে মনে করে, যারা এটাকে দারুল হার্ব মনে করে না, একদম যারা এটাকে খারাপ এটাকে নাপাক মনে করে না, ওই আমি সেই বলছি নজরুলের কথা, আমরা এখানে নজরুল ইসলাম চাই। আমরা এই মানসিকতা, এই জিহাদি কার্যকলাপ, এই ধর্মান্তকরণ এবং তা বিনা যুদ্ধে ভারত দখল, সাইলেন্ট ডেমোগ্রাফিক ইনভেশনের বিরুদ্ধে প্রান্তিক শক্তি যখন ছিলাম তখন থেকে বলছে, এখনও বলছে। আর
যেটা বলেছেন সবকা সাথ সবকা বিকাশ, এই অঙ্কে এবং সবকা বিশ্বাস দাদা, নতুন সংযোজন হওয়া দরকার। একদম। আমি পরের দর্শকের কাছে যাচ্ছি, আমার একদম সময় সীমিত। আমি পরের দর্শকের কাছে যাচ্ছি, দেবজ্যোতি সিংহ রায়, বলুন দেবজ্যোতি বাবু। ধন্যবাদ। এখানে বিভিন্ন রাজনৈতিক দলের সদস্যরা রয়েছেন, তাদের কাছে আমার খুব স্পেসিফিক একটা প্রশ্ন রয়েছে। একদম, আমি সুমন রায় চৌধুরীর কাছে যাবো আপনার প্রশ্ন নিয়ে। পশ্চিমবঙ্গে বাঙালি হিন্দুরা এবং বিশেষ করে পশ্চিমবঙ্গবাসীরা আজকে নিজ ভূমে পরবাসী হয়ে গেছে, এবং এই নিজ ভূমে পরবাসী হওয়ার কারণেই হোক বা আমরা যদি খুব রিসেন্ট পাস্ট দেখি যে পশ্চিমবঙ্গে সংস্কৃতিগত বৈষম্য ঘটছে এবং সেখানে কোনো একটি নির্দিষ্ট সম্প্রদায়ের শরীয়তি শাসনকে পেনিট্রেট করানো হচ্ছে এবং স্কুলের পাঠ্য বইয়ে সেখানে বিভিন্ন রকমের ভাষা প্রয়োগ করা হচ্ছে, এবং আমরা যদি দেখি রিসেন্ট পাস্টে মব লিঞ্চিংয়ের কথাই আপনি বলছেন, মব লিঞ্চিংয়ের মতো ঘটনা ঘটছে এবং সেখানে গণপিটুনির মতো ঘটনা ঘটছে, এবং স্কুলের নির্দিষ্ট ইউনিফর্ম পরে না আসার জন্য শিক্ষক মশাই বললে সেই শিক্ষক মশাইয়ের বিরুদ্ধে তাকে অ্যারেস্ট করানো হচ্ছে। এটা কি পশ্চিমবঙ্গের সংস্কৃতি? আমি এটা জানতে চাইছি। আমি একদম সংক্ষেপে এই জায়গাটা ধরে সুমন রায়চৌধুরীর কাছে যাবো। সুমন বাবু, আবারও বলছি, আপনার হয়তো কম্পালশন থাকতে পারে, কিন্তু এই ভদ্রলোক যে কথাটা বললেন সেটা আজ আপনার ঘরেও হয়তো আসতে পারে। আমি ময়ূক একটা কথাই বলি, এখানে বিভিন্ন বিন্যাস, হিন্দু মুসলমান অনেক আলোচনা হলো। একটু এই কাসেম আলী সাহেবও বললেন, কেউ ওনাদের তেজপাতার মতন ব্যবহার করেছে, কেউ আমের মতন, কেউ আপেলের মতন, বিভিন্ন ধরনের বিশেষণ দিয়েছেন। আমি কাসেম ভাইকে একটা প্রশ্ন করব। না, আমি ওর মধ্যেই আমার উত্তর, ওর মধ্যেই এক্সট্রা টাইম নেব না। কি হয়েছে জানেন তো, কি হয়েছে? কিছু কিছু মানুষ, কোনো সম্প্রদায়ের মানুষ দেখেছে সরকারকে খুশি করতে পারলে আমাকে লেখাপড়া করতে হবে না, চাকরির খোঁজ করতে হবে না, ব্যবসার খোঁজ করতে হবে না, বৈধ ব্যবসা করতে হবে না, তাহলে এদের সঙ্গেই থাকো। সেইটা করতে গিয়ে একটা চেন অফ লোকজনকে তারা পিছিয়ে দিয়েছে, তারপরে সেই সম্প্রদায়টা স্কেপগোট হয়েছে। এটা শুধু যারা ব্যবহার করছে তাদের দোষ না। আর আমি যদি সুযোগ পাই যে কাসেম ভাইকে ব্যবহার করলে আমার রাজনৈতিক উন্নতি হবে, এদের দিয়ে আমি ফলস ভোটিং করাতে পারবো, এদের দিয়ে আমি পুকুর বোঝাতে পারবো, ভেড়ি বোঝাতে পারবো, আমি ছেড়ে দেবো। সেইটাই করেছে বাংলার প্রশাসন। আমি ভাই আপনার কাছে আসছি, কিন্তু ডক্টর হিমানীশ চক্রবর্তীর প্রশ্নটা নিয়ে আপনার কাছে আসবো। ডক্টর চক্রবর্তী, বলুন আপনার প্রশ্নটা সংক্ষেপে। ছোট্ট প্রশ্ন, অনুপ্রবেশকারীরা ঢুকছেন, কিন্তু তাদের চিহ্নিত করা কি রাজ্য সরকারের কাজ নয়? আমার এইটুকুই প্রশ্ন। ঠিক। কাসেম আলী, আমাকে বলতে দিতে হবে, আমাকে প্রশ্ন করেছে সৌরভ বাবুর কাছে যাবো, ডক্টর হিমানীশ চক্রবর্তীর প্রশ্নটা নিয়ে যাবো, কিন্তু তার আগে রুমানন্দন, আপনার প্রশ্নটাও নিয়ে নিচ্ছি। একদম হয়ে গেছে। রুমানন্দন, আপনি আপনার প্রশ্নটা করুন। আমি দুটো প্রশ্ন নিয়ে সৌরভ বাবুর কাছে যাবো। আমাদের যারা দাঁড়িয়ে আছেন বা বক্তা রয়েছেন, ওনাদের প্রত্যেককে আমার প্রণাম জানাচ্ছি। জানিয়ে আমি আমার ভীত শঙ্কিত মন নিয়ে ওনাদের কাছে, আমার প্রত্যেকের কাছে আমার প্রশ্ন, যে আগামী প্রজন্মের জন্য ওনারা কি শিক্ষা রেখে যাচ্ছেন, পশ্চিমবঙ্গের কি শিক্ষা রাখছেন যে রোহিঙ্গারা ঢুকে পড়ছে, অনুপ্রবেশকারীরা ঢুকে পড়ছে, আর আমাদের আদি যারা বাঙালি হিন্দু বা যারা পশ্চিমবঙ্গে বসবাসকারী 300-350 বছরের ঐতিহ্য বহন করে, তারা কি শিক্ষা পাচ্ছে? আগামী প্রজন্ম পশ্চিমবঙ্গে থাকতে চাইছে না কেন? বেশ, আমি সৌরভ বাবুর কাছে যাব। আমার সময় একদম সংক্ষিপ্ত। সৌরভ বাবু, দুটো প্রশ্ন একদম আপনাকেই একদম টার্গেট করে প্রশ্ন, ডক্টর হিমানীশ চক্রবর্তী এবং রুমানন্দন, দুটোর। আমি একটা কথা বলি, আমি এর আগেও বলেছি, ওনারা হয়তো ঠিক মতন শোনেননি। অনুপ্রবেশ ঠেকানোর দায়িত্ব রাজ্য সরকারের নয়, সেটা কেন্দ্রীয় সরকারের। এটা বারবার আপনারা বুঝুন, আপনারা শিক্ষিত মানুষ। লজিক্যালি বলুন, শ্রমিক ভট্টাচার্য এতটা সেন্সিবলি একটা কথা বললেন, সেই কথাটা এটাও আমি সহমত শ্রমিকদের সঙ্গে, একদম সহমত। আটকাতে পারবেন না, কেন্দ্রীয় সরকারে আপনি আসলেও পারবেন না বলছে শ্রমিক ভট্টাচার্য। একদম, আমি শ্রমিকদের সঙ্গে। তাহলে কেন কোঅর্ডিনেশন হচ্ছে না? আমি সৌরভ, আপনি একটা জিনিস বুঝুন, এখানে আমি একা ক্যামেরার সামনে আছি, তার মানে এই নয় যে আমি গোটা শোটা করতে পারছি। ক্যামেরাটা অফ থাকলে আমি শো করতে পারবো না। পিসিআরএম যারা রয়েছেন তারা না থাকলে, এটা কোঅর্ডিনেশনের গেম। আপনারা কোঅর্ডিনেশন কেন করছেন না? এটাই তো আমার কথা। সেখানে রাজ্য সরকার এবং কেন্দ্রীয় সরকার উভয় কোনো সিদ্ধান্ত নিয়েছে কি, এবং তার জন্য লোকসভায় বা বিধানসভায় কোনো প্রস্তাব পাস হয়েছে কি?
যে অনুপ্রবেশ ঘটানো হচ্ছে রাজ্য সরকারের দোষ আছে হচ্ছে দাদা ভবিষ্যতে রুমা দেবী বলছিলেন আমাদের আরেকটা কথা বলি, স্বরাষ্ট্রমন্ত্রীর চিঠি দেখাতে পারি, জায়গায় ফেন্সিংয়ের জন্য অবশ্যই দেখাবো, আপনাকে অবশ্যই দেখাবো। হ্যাঁ, আমার কাছে দ্বিতীয় কথা হচ্ছে এই যে কিছুক্ষণ একজন একটা ছেলে প্রশ্ন করলো যে হিন্দু বাঙালিরা বিপদে। আমাকে একটা জিনিস বুঝতে হবে, এখানে মুসলিম বাঙালি হিন্দু বাঙালি মানে প্রশ্ন নয়। আসামের ডিটেনশন ক্যাম্পে মুসলিম বাঙালিরাও বন্দী আছে, হিন্দু বাঙালিরাও বন্দী আছে। তারা কোথায় অবস্থায় আছে জানেন না? তৈরি করা আজকে একটা কথা হচ্ছে যে বলছে যে হিন্দুরা খুব মানে মুসলিমদের সংখ্যা বাড়ছে। আমিও দেখতে পাচ্ছি বাবরি মসজিদ ভাঙছে, আর ভারতবর্ষের বিভিন্ন জায়গায় বিভিন্ন মসজিদে শ্রীকৃষ্ণের পদচিহ্ন পাওয়া যাচ্ছে, কোথাও রামের পদচিহ্ন পাওয়া যাচ্ছে। মুসলমানদের মসজিদের উপর একটা আক্রমণ চলছে। আমি আবারও বলছি, দায়িত্ব নিয়ে ডিটেনশন ক্যাম্পের যে গল্প আপনি বললেন এটা অসত্য, কিন্তু পশ্চিম বাংলাতে হিন্দু বাংলাদেশ থেকে আসা ডিটেনশন কি পশ্চিম বাংলার উত্তর দিন। পশ্চিম বাংলার বাংলাদেশি হিন্দুকে গত জানুয়ারি মাস থেকে আজকে পর্যন্ত ঘুষকরাতে থেকে গ্রেপ্তার করে রেখেছে। পতি পত্নী এখনো বর্ধমানে জেলে আছে, কারণ তারা বাংলাদেশ থেকে। দ্বিতীয় বিষয়, তন্ময় দাদের কাজী মাসুম আক্তারের বিষয়টা শ্রমিক উত্থাপন করেছে, ঘটনাটা আমিও জানি, একদম অত্যন্ত সঠিকভাবেই বলেছে। প্রশ্নটা দাঁড়াও শেষ করতে দাও ভাই, অধৈর্য হলো না এত। আমার কথাটা হচ্ছে এইটা যে এই ধরনের কোনো ঘটনা কিন্তু 2011 সাল 1947 থেকে 2011 সালের ভিতর পশ্চিমবাংলায় ঘটেনি, ঘটেছে তারপরে। কিন্তু এত ক্যামেরা ছিল না, আরে মিডিয়া ছিল না, এ তো কোনো কথা না, এ তো কোনো কথা না, এ তো কোনো কথা না। আরে সে তো গুজরাটেও মিডিয়া ছিল না, সে তো নাগপুরেও মিডিয়া ছিল না, এটা কোনো কথা হচ্ছে নাকি? দাঁড়াও ভাই, শেষ বাক্যটা বলতে আজকের কথা হোক বোধহয় সবচেয়ে উত্তপ্ত কথা হয়। এবং ঠিক সেই জায়গা থেকেই আবার বলছি, এখানে যারা রয়েছেন, আমি সবাইকে থামাচ্ছি, আমার সময় আর নেই, একজনকেও আর সময় দিতে পারছি না, কিন্তু আবারও বলছি এখানে যারা রয়েছি তাদের মধ্যে থেকে কেউ বহিরাগত নয়, কেউ অনুপ্রবেশকারী নয়, এবং এরা প্রত্যেকে বিপদে পড়বে হয়তো। এবং সে কারণে আজ দলমত নির্বিশেষ একটা কথা করার চেষ্টা করলাম, যে কথাটা আসলে বিদেশিদের বিরুদ্ধে। কেন আমাদের থালা থেকে ভাত খাবে? তা তন্ময়দার থালা হোক, শ্রমিক ভট্টাচার্যের থালা হোক, কাশিম ভাইয়ের থালা হোক, বা আমার থালা হোক, আমরা ভারতীয়রা আমাদের চাকরিটা করব, আমাদের ঘরটা ভারতীয়দের থাকবে, বিদেশিরা কেড়ে নেবে না। এই জায়গা থেকে আপাতত আজকের এই কথা শেষ করছি। আপনারা যারা সোশ্যাল মিডিয়াতে দেখছেন আমাকে কমেন্ট করতে থাকুন এবং দেখতে থাকুন রিপাবলিক বাংলা। কথা হবে চোখে চোখ রেখে। নমস্কার। রিপাবলিক বাংলা কথা হোক যাদের সহায়তায় সফল হলো তাদের প্রত্যেককে, সেই সমস্ত বিজ্ঞাপন দাদাদেরকে রিপাবলিক বাংলা পরিবারের তরফ থেকে অসংখ্য ধন্যবাদ। রিপাবলিক বাংলা কথা হোক কো প্রেজেন্টেড বাই ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ হোটেল ম্যানেজমেন্ট, কো পাওয়ার্ড বাই শ্রীনিকেতন ফ্যাশন, স্বামী বিবেকানন্দ গ্রুপ অফ ইনস্টিটিউট, গাঙ্গুলি গ্রুপ, জর্জ কলেজ অ্যান্ড লাল বাবা রাইস।